হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আমার এই চ্যানেলে তোমাদের আমি ক্লাস 11 আর 12-এর ছায়া প্রকাশনের বইয়ের সমস্ত এমসিকিউ, বেসিক লেভেল নিউমেরিক্যালস, অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যালস করিয়ে থাকি এবং তার সাথে ছায়া প্রকাশনীর থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ এনসিইআরটির যে বইটা, যেটা তোমার এনসিইআরটির সিবিএসসি বোর্ডের বইটা, সেটারও সমস্ত থিওরি চ্যানেলে করানো রয়েছে। সমস্ত প্লেলিস্ট হোম পেজ বলো বা প্লে লিস্টে গিয়েও সাজানো রয়েছে, ভালো করে খুঁজে পাবে। যদি কিছু না পাও অবশ্যই কমেন্ট করবে, জানাবো। তো আজকে এই সিরিজের ক্লাস 11-এর কার্যশক্তির যে এমসিকিউ সিরিজটা চলছিল ছায়া প্রকাশনের, যেটা আমরা আগের বছর 82 পর্যন্ত শেষ করেছি। আগের বছর যদিও 82 অবধি ছিল, নতুন বছরে যে বইটা আপডেট হয়েছে তাতে 83 থেকে 95 আবার বেড়েছে। তো সেটা আমরা করিয়ে দিয়ে কার্যশক্তির পার্টটা 2025-এ শেষ করছি। আবার যদি পরের বছর 26-এ কিছু আপডেট হয় তো সেই কোয়েশনগুলো আবার এর সাথে অ্যাড হয়ে যাবে। সো টেনশন নেওয়ার কিছু নেই। সো আমরা আপাতত আজকে 83 থেকে 95 এটা করে দিচ্ছি। 83 থেকে 95 যখন তুমি দেখতে পাচ্ছ, তার মানে বুঝতেই হবে যে বাকি একদম প্রথম চ্যাপ্টার থেকে ভৌত রাশির মানে পরিমাপ ও মাত্রা থেকে শুরু করে কার্যশক্তি অবধি সমস্ত ভিডিও নিশ্চয়ই চ্যানেলে অ্যাভেলেবেল আছে। কি বেসিক লেভেল নিউমেরিক্যালসও রয়েছে, এমসিকিউ রয়েছে। শুধু যে অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যালস সেটা হয়তো সব চ্যাপ্টারের কমপ্লিট নাই, সেটাও আস্তে আস্তে হয়ে যাবে। তবে যেটা এখন বললাম সেটা খেয়াল রাখবে। এই চ্যানেলে কিন্তু তোমার কার্যশক্তির আগে অবধি, মানে কার্যশক্তি আজকে যে ক্লাসটা দেখছো এত দূর, সমস্ত বেসিক লেভেল নিউমেরিক্যালস অ্যান্ড এমসিকিউ সমস্ত করা রয়েছে। হয়তো কিছু ভিডিও পুরনো রয়েছে, মানে 1 বছর আগে রয়েছে, সেগুলোতে নাম্বার যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো আমি থাম্বনেলে লিখে দিয়েছি, পেয়ে যাবে। খালি নাম্বার এদিক ওদিক হতে পারে, অঙ্ক কোনো পাল্টায়নি। যেটা পাল্টেছে আমি বলে দিয়েছি। কোনো অঙ্ক না খুঁজে পেলে, কোনো এমসিকিউ না খুঁজে পেলে কমেন্ট করবে, আমি সবসময় রিপ্লাই দেওয়ার জন্য রয়েছি, টেনশন নেবে না। সো শুরু করছি আজকে 83 নম্বরটা। তো আশা করি যারা 82 অবধি দেখেছো তারা মোটামুটি কার্যশক্তির সব ধরনের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তবুও 83 থেকে করতে গিয়ে যদি কোনো কনসেপ্ট মনে হয় তোমার বলা প্রয়োজন, আমি বলবো, ঠিক আছে? টেনশন নেওয়ার কিছু নেই। তো প্রথম অঙ্কটা সবাই পড়ো। আর আগের ক্লাসগুলোতে অঙ্কগুলো লেখা থাকতো, আর বর্তমানে লেখাটা নিচে উঠবে, ঠিক আছে? ডিজিটালি উঠবে, অসুবিধা নেই। দেখো, তো বলছে একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের একটা বস্তুর সরণ s = t²/3 মিটার হলে 2 সেকেন্ড সময়ে ওই বল দ্বারা কৃতকার্য কত? সো আমাকে কী কী দেওয়া আছে দেখো, আর কী কী বের করতে হবে। নিচে পড়ো, বই থাকলে বইয়ে পড়ো। ভরটা দেওয়া আছে তোমার 3 কেজি, ওকে, ভালো কথা। আর বস্তুকণা সরণের একটা ইকুয়েশন দেওয়া আছে, s = তোমার t²/3, ওকে, ভালো কথা। আর তোমার 2 সেকেন্ড পর কৃতকার্য চেয়েছে। টাইম যদি 2 সেকেন্ড না হয় তাহলে সেই সময় w = কত, এটা তোমার জিজ্ঞেস করেছে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো সলভ করি আমরা খুব ইজিলি। তো w আমরা জানি, fs, বল ইন্টু সরণ, নর্মাল, ঠিক আছে? এখানে কোনো অ্যাঙ্গেলের ব্যাপার নেই, fs cos θ গল্প নেই, ঠিক আছে? কোনো নততলের ব্যাপার নেই, সিম্পল। সো w = fs, ঠিক আছে? সো fs, তাহলে f লাগবে আর s লাগবে, ভালো কথা। এবার f যদি দেখো তাহলে f = তুমি জানো ma, তাহলে m দেওয়া আছে বাট a দেওয়া নেই। a দেওয়ার জন্য তোমার এই ইকুয়েশনটা তোমার কাছে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে, s = t²/3। তাহলে এটাকে তুমি যদি ভেলোসিটি বের করো তাহলে dsdt করতে হবে, ইকুয়েশন যেহেতু সেজন্য ডেরিভেটিভ করে বের করতে হবে। তো সেটা হবে 1/3 বেরিয়ে গেল 2t⁻2 - 1 মানে 2t, ওকে। আর এখান থেকে তুমি যদি অ্যাক্সেলারেশন বের করো তাহলে সেটা হবে dv/dt, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার 1/3, মানে 2/3 বেরিয়ে গেলো, আর t এর 1, সো 2/3, এটা তোমার অ্যাক্সেলারেশনে বেরিয়ে গেলো। সো অ্যাক্সেলারেশন বেরিয়ে গেলে সেটা এখানে যদি পুট করো তাহলে ফোর্সটা বেরিয়ে যাবে। ফোর্স কত? 3 × 2/3, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়াল টু 2 নিউটন। ডান, ফোর্স বেরিয়ে গেলো। চলো, এবার আবার বলেছে এস লাগবে, আবার এস 2 সেকেন্ডে লাগবে। তাহলে এখানে যদি আমি এস, এখান থেকে যদি আমি s@2 বের করি, s@2 সেকেন্ড যদি বের করি, তাহলে এখানে 2 বসিয়ে দাও, তাহলে 2²/3, তাহলে 4/3। পুট ইট হিয়ার, এফ এর মান বেরিয়েছে 2 আর এস এর মান বেরিয়েছে 4/3। তাই ক্যালকুলেশন করলে হবে 8/3, দ্যাট ইজ 3 × 2 = 6, 7 8, 2 0 3 6 18, 2 0 3 6 18, 3 6 18, 2.66 জুল, যেহেতু পুরোটা এসআই হলো। সো অপশান চেক করো, অপশান চেক করো, অপশান ডি 2.66, সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? খুবই সিম্পল। 84 কি বলছে? 84-এ বলছে এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে, কণাটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে, কণাটির সর্বনিম্ন বিন্দুতে
√7gl বেগ হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? আচ্ছা, এইটা করার জন্য তোমাদের উলম্ব বৃত্তপাতের গতিটা একটু মনে করতে হবে। আশা করি সবার মনে রয়েছে, ঠিক আছে? আমরা করছি। আচ্ছা, এখানে আমরা এই দাগটা দিয়ে রাখছি। হ্যাঁ, যদি কোনো থিওরি পড়ানো হয়, দরকার পড়ে মনে হয়, সেটা আমরা এই পাশে করাবো। হ্যাঁ, এইটুকুর মধ্যে থিওরিটা করাবো। সো 84টার জন্য একটু থিওরি দরকার, সেটা আমি এখানে করাচ্ছি। হ্যাঁ, তো কী থিওরি দরকার? যে মনে করো যদি একটা বস্তু কোনো যদি বৃত্তপথে উলম্ব বৃত্তপথে ঘরে, হ্যাঁ, তাহলে বস্তু কোনো যখন এখানে থাকে, হ্যাঁ, যে কোনো একদিকে মনে করি এদিক রোটেট করি, তাহলে এই বরাবর আমাদের একটা ইউ ভেলোসিটি দিতে হয় এবং তার তুলন ওপরেও ভি ভেলোসিটি লাভ করে এবং তার রোটেশনটা কমপ্লিট করে, ঠিক আছে? ইউ ভেলোসিটির মান যদি তুমি নিচে ঠিকঠাক না দাও, তাহলে ভি ভেলোসিটিটা পাবে না এবং সূত্রটা আলগা হয়ে যাবে। তার জন্য ইউ ভেলোসিটি মান কত হওয়া উচিত সবাই জানো, √GR। তাও আমি যদি প্রয়োজন পড়ে তাহলে ক্যালকুলেশনটা করে দেবো, ঠিক আছে? তো এখানে কি হয়, এখানে সুতো দিয়ে বাঁধা হয়। তো যখন সুতো দিয়ে বাঁধা হয় তখন এই পয়েন্টে তুমি যদি লক্ষ্য করো, তাহলে এই বরাবর টেনশন কাজ করে যদি T1 ধরি, হ্যাঁ, আর বস্তুটার ওয়েট কাজ করে এই বরাবর mg। আর এইখানে যদি ধরো, তাহলে বস্তুটার ওয়েটও নিচের দিকে কাজ করে অ্যান্ড টেনশনটাও নিচের দিকে কাজ করে। তো এইখানে নেট যদি বল ওপর দিকে মানে কেন্দ্রাভিমুখী, সেটা হয় T1 - mg। আর কেন্দ্রামুখী বল যেটা হয় সেটা হয় অভিকেন্দ্র বলের সমান mu², যদি রেডিয়াস l হয়, যেখানে l দিয়ে বলেছে সূত্রটা, l ধরে বলেছে। আর যদি ওপরের কথা বলো তাহলে সেটা T2 + mg, কারণ দুটোই কেন্দ্র বরাবর কাজ করছে, সেটা হবে mv²/l, ওটা অভিকেন্দ্র বলের সমান। তো এই দুটো ইকুয়েশন সলভ করেই তোমাদের আস্তে আস্তে বের করতে হয়। যদি বলো তাহলে করে দিই। আচ্ছা, একটু করেই দিই। হ্যাঁ, তো এখানে ওপরের পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, যে ওপরের পয়েন্টটা দেখতে হয় যে যাতে সুতোটা আলগা না হয়। ওপরের পয়েন্টটা সুতো আলগা না হওয়া মানে উপরের টেনশনটা যাতে শূন্যর থেকে নেগেটিভ না হয়ে যায়, ঠিক আছে? শূন্য মানে শূন্য হলো যদি ওপরের টেনশনটা শূন্য ধরি, তার মানে বুঝবি জাস্ট এরপরে যদি এর থেকেও যদি কম বেগে আমি নিচে দিতাম তাহলে কিন্তু বস্তুটা আলগা হয়ে যেত। তো সেটা ভেবে যদি আমরা বলি, তো T2কে যদি আমরা 0 করে দেখি, তাহলে দেখবো যে mg = হবে তোমার mv²/l, ঠিক আছে? mv²/l, ঠিক আছে? তো সেখান থেকে আমরা m যদি কাটি, তাহলে v² দেখবো gl, দ্যাট ইজ v দেখবো √GL। সো এটাই হলো সন্ধিবেগ বলা হয়, হ্যাঁ, যে টপ পজিশনে মিনিমাম √GL এই বেগটা লাগবেই। হ্যাঁ, এবার এই বেগটা যাতে টপ পজিশনে পায় মিনিমাম, ঠিক আছে, এই বেগটা মানেও কিন্তু টেনশন শূন্য, তার মানে এর থেকে বেশি বেগ ওকে লাগবে, অর্জন করতে লাগবে, তাহলে কিন্তু মানে রোটেশনটা ঠিকঠাক হবে, জিনিসটা ঘুরবে, ঠিক আছে? তো √GL এর জন্য দেখতে হবে নিচে কতটা বেগ আমার দেওয়া প্রয়োজন। এবার নিচে কতটা বেগ দেওয়া প্রয়োজন এটা ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে সাহায্য নিতে হয় এনার্জি কনজারভেশনের। এনার্জি কনজারভেশনটা কী বলছে? এনার্জি কনজারভেশনটা বলছে যে এই যে দুটো পজিশন রয়েছে, এই দুটো পজিশনের মধ্যে কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এটা কিন্তু সেম হবে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির টোটালটা এই পয়েন্টে যা হবে এই পয়েন্টে কিন্তু সেম হবে, কারণ এটাই এনার্জি কনজারভেশন বলে, যে টোটাল এনার্জি সব জায়গায় কনজার্ভ থাকে। সো তুমি যদি এই পয়েন্টের এনার্জি দেখো, তাহলে যদি স্থিতিশক্তি দেখো বা যেটা পোটেনশিয়াল এনার্জি বলে U1 ধরো, আর কাইনেটিক এনার্জি ধরো, তাহলে কাইনেটিক এনার্জি কী হয়, ½ mu², যেহেতু বেগ u দেওয়া আছে, তাহলে ওইখানে সেটা হবে U2 যদি পোটেনশিয়াল এনার্জি হয়, তাহলে +½ mv², এটা হবে ওখানকার তোমার টোটাল এনার্জি। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস করতে পারো, সেটা হলো অবভিয়াসলি যে U2 ওপরে রয়েছে, যদি একটা কোনো সাপেক্ষ ধরো, মনে করো একটা গ্রাউন্ড সাপেক্ষ ধরো, এটা যদি মনে করো তুমি এটাকে গ্রাউন্ড ভাবো, এই গ্রাউন্ডের সাপেক্ষে তো কী বলছিলাম, যদি এটাকে গ্রাউন্ড ধরো, তাহলে এই গ্রাউন্ডের সাপেক্ষে এটার যদি স্থিতিশক্তি ধরো, তাহলে সেটা হবে mg, এই হাইটটুকুটা, আর ওটা স্থিতিশক্তি ধরো তাহলে হবে mg, এই এতটা হাইটটা। তাহলে এখান থেকে তুমি যদি U2 - U1 দেখো, এটা দিকে যদি চলে যাও, তাহলে হবে U2 - U1 করলে, তাহলে ½ m কমন নিলে U² - v²। এবার U2 - U1টা বোঝাচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে স্থিতিশক্তির পার্থক্য। এবার সেই স্থিতিশক্তির পার্থক্য তুমি কেমন করে বের করবে? তুমি একটা গ্রাউন্ড সাপেক্ষ ধরলে, এই হাইটটা ধরলে H1, এই হাইটটা ধরলে H2, তাহলে এর স্থিতিশক্তি হবে mgh1, এর হবে mgh2। তাহলে সেটা কী হবে? তাহলে এটা থেকে বাদ দিলে হবে mgh2 - h1, আর h2 - h1ই কিন্তু এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স। তাহলে এক কথায় সেটা সেই ডিস্টেন্স অথবা 12, কারণ লেন্থ যদি l হয় রেডিয়াস, তাহলে ব্যাস হবে 12। তাহলে সেক্ষেত্রে আমি এই U2 - U1কে বলতে পারি mg × 12। ওকে, তাহলে এখান থেকে ½ m U² - v² বলতে পারি। এবার এখান থেকে কেটে দিলাম,
আরেকটা কথা, আমরা তো জানি ভি এর মান মিনিমাম হওয়া উচিত √2 জেল, তাহলে সেই মিনিমাম মানটা যদি বসাই তাহলে এখান থেকে বলতে পারি এটা, আচ্ছা 2টা ওদিকে চলে আসছি, তাহলে এদিকে আপাতত করে দিলাম 4GL, হ্যাঁ, আর এদিকে হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভি এর মান যদি √g হল তাহলে ভি স্কোয়ার হবে শুধু GL, এটা যদি এদিন চলে যায় তাহলে ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে 5GL, তাহলে ইউ হচ্ছে √5GL। তারপরে বোঝা গেল যে যদি আমাকে উপরের ভ্যালুসিটিটা √GL মেনটেন করতে হয় তাহলে নিচের ভ্যালুসিটিটা হবে √5GL। এই কনসেপ্ট লাগিয়ে এই অঙ্কটা হবে। এখানে যেমন বলে দিয়েছে, এখানে যে এল সূত্র রয়েছে তার সর্বনিম্ন বিন্দুতে বেগটা বলেছে √7GL, তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? আচ্ছা, এখান থেকে কিন্তু সর্বনিম্ন বিন্দুতে কিন্তু বেগটা এবার বলে দিচ্ছে √7GL, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? তাহলে আমরা যদি এই একই কনসেপ্ট লাগাই, এই এনার্জির কনসেপ্টে লাগাই, তাহলে আমি বলতে পারি যে সর্বনিম্ন বিন্দুতে এনার্জি U1 প্লাস হাফ অফ এম ইউ স্কোয়ার ইজুকালটা হবে U2 প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? এবার এখানে সেম ডিফারেন্স যদি নিই তাহলে U2 মাইনাস U1 যদি করি তাহলে ওদিকে নিয়ে গেলে হাফ অফ এম কমন নিলে ভি স্কোয়ার, সরি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ঠিক আছে? ইউ2কে রেখেছি, U1 নিয়ে গেছি, তাহলে এটা দিয়ে নিয়ে এসেছি। ওকে, এবার এই U2 মাইনাস U1টা সেম এম জি ইন্টু 12, ওকে, ওই দুটোর মধ্যে ডিফারেন্স হাফ অফ এম। এবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমার ইউ মানটা বলে দিয়েছে যে নিচের বেগটা হবে √7GL, তাহলে ইউ এর মানটা ক্ষেত্রে বলেছে ভি এর মানটা বের করতে দিয়েছে। আগে এটা যেটা করলাম সেটা আমরা ভি এর মানটা আগে বের করেছিলাম, পরে ইউ এর মানটা বের করলাম। তাহলে এখানে তোমাকে একটা বলে দিয়েছে যে ভি এর মানটা ইউ এর মানটা √7GL সর্বনিম্ন বিন্দুতে বেগ, মানে ইউটাই তো সর্বনিম্ন বিন্দুতে বেগ আছে না, তাহলে ইউ এর মানটা যদি √7GL হয়, স্কোয়ার করলে হবে শুধু 7GL মাইনাস ভি স্কোয়ার। ডান। তাহলে এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি, এটা চলে গেলো এম থেকে কেটে দিলো, এটা হলো 2 × 4 4GL, আর এদিকে হয়ে গেল তোমার 7GL মাইনাস ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা এদিকে চলে আসছি, তাহলে ভি স্কোয়ার ইজুকাল টু তোমার 7GL থেকে 4GL কাটতে গেলে হচ্ছে তোমার 3GL, তাহলে ভি ইজুকাল টু হচ্ছে নাথিং বাট √3GL। ওকে, সো অপশানে কি আছে? অপশান সিতে আছে √3GL, সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? সিম্পল কনসেপ্ট, যারা এটা কনসেপ্ট জানো তাদের অঙ্কটা তো খুবই সহজ লাগবে, যারা জানো না এটা দেখে নিলে আশা করি এবার বুঝতে পেরেছো। চলো আমরা এবার নেক্সটে যাই। তোমার নেক্সট 85 নম্বর। 85 নম্বরে বলছে তোমার যে একটা বস্তুর উপর 60 I ক্যাপ প্লাস 15 J ক্যাপ মাইনাস 3 K ক্যাপ নিউটন বল প্রযুক্ত হলে 2 I ক্যাপ মাইনাস 4 J ক্যাপ প্লাস 5 K ক্যাপ মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন হয়। তাহলে ওই সময় ক্ষমতার মান কত? এটা খুবই সুন্দর একটা প্রবলেম, যে ক্ষমতার ফর্মুলা দিয়ে হয়ে যাবে। ফর্মুলা হয় F.V ভেক্টর। তো এখানে জাস্ট ভেক্টর যারা জানো তারা ইজিলি করে নিতে পারবে, যারা জানো না দেখে নাও। সো F ভেক্টর এখানে দেওয়া আছে তোমার 60 I ক্যাপ প্লাস 15 J ক্যাপ প্লাস তোমার মাইনাস 3 K ক্যাপ, এটা হলো এফ ভেক্টর ডট ভি ভেক্টর দেওয়া আছে তোমার 2 I ক্যাপ মাইনাস 4 J ক্যাপ অ্যান্ড প্লাস 5 K ক্যাপ। ওকে, ডান। ভি ভেক্টর তাহলে ডট প্রোডাক্ট করলে কী হবে? I1 60 × 120, নেক্সট প্লাস মাইনাসে মাইনাস 4 × 5 = 60 J1, নেক্সট মাইনাস প্লাসে মাইনাস 3 × 5 = 15 হয়ে গেল K1। সো 120 থেকে 60 বাদ দিলে 60 থেকে 15 বাদ দিলে 45, সো পাওয়ার হলো 45 ওয়াট, 86। এটা অপশন সি 86। কি বলছে? এফ ভেক্টর ইকুয়াল টু 5 I ক্যাপ প্লাস 3 J ক্যাপ প্লাস 2 K ক্যাপ নিউটন বল ক্রিয়া করার ফলে একটি কণা মূল বিন্দু থেকে, আচ্ছা মূল বিন্দু থেকে বলেছে বলে সহজে গেল অঙ্কটা, অপর একটি বিন্দু আর ইকুয়াল টু 2 I ক্যাপ মাইনাস J ক্যাপ মিটারে স্থানান্তরিত হলো, তাহলে এর উপর কৃতকার্য কত? যদি মূল বিন্দু না বলে আরেকটা কোনো বিন্দু থেকে আরেকটা কোনো বিন্দুতে বলতো, তাহলে আর ভেক্টরটা পজিশন ভেক্টরটা বের করে নিতে হতো, যেটা হতো R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, ঠিক আছে? এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে R2 ভেক্টরটা কত? R2 ভেক্টর মানে যেখানে গেছে সেটা হলো 2 I ক্যাপ মাইনাস J ক্যাপ। আর R1 ভেক্টরটা কত? R1 ভেক্টরটা 0, কারণ এটা মূল বিন্দুতে রয়েছে। সো আর ভেক্টরটা হলো 2 I ক্যাপ মাইনাস J ক্যাপ। এখানে আর ভেক্টরটাই লিখেছে, কিন্তু আর ভেক্টরটা মনে রাখবে যখনই এরকম অঙ্ক আরও অন্য আসতে পারে, যে একটা বিন্দু থেকে যখন আরেকটা বিন্দুতে যাবে, মানে কোঅর্ডিনেটের এই দুটো কোঅর্ডিনেট যখন বলা দেওয়া থাকবে, সেই দুটো কোঅর্ডিনেটের মধ্যে বিয়োগ করে কিন্তু তোমার মেইন পজিশন ভেক্টরটা বের করতে হবে, ঠিক আছে? ডিফারেন্স চেঞ্জটা বের করতে হবে, যে কোথা থেকে কোথায় গেল, সেই ডিস্টেন্স, সেই ডিসপ্লেসমেন্টটা তোমাকে বের করতে হবে, আর সেই ডিসপ্লেসমেন্টটা লাগবে। মানে বলতে চাইছি, মনে করো এইটা অক্ষ, তো এই বিন্দু থেকে কোনো একটা বিন্দুতে গেছে বলে, ঠিক আছে, যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যেত, ঠিক আছে, বা এই বিন্দু থেকে এই বিন্দুতে যেত, তাহলে এটা হলো সেই R1 ভেক্টর, ঠিক আছে? এটা হলো তোমার R2 ভেক্টর। হ্যাঁ, এটা বলে দিয়েছে তোমাকে, এই যে ভেক্টরটা
R1 থেকে R2 এই ভেক্টরটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে, যে এটা এই ডিসপ্লেসমেন্টটা তোমার লাগতো, সেটার জন্য R2 ভেক্টর থেকে R1 ভেক্টর বাদ দিয়ে বের করতে হয়, ওকে, ভেক্টরিক্যালি। সো সেটা তোমাকে এখানে বলেনি বলে অসুবিধা হলো না। আর এফ ভেক্টর তোমার দেওয়া আছে, এটা মূল বিন্দু থেকে বলেছে বলে অঙ্কটা সহজ হয়ে গেল। তো এফ ভেক্টর কী দেওয়া আছে ভাই লোক, এ দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। সো ডব্লিউ ইকুয়াল টু হয় এফ ডট আর ডট করে নে, অঙ্ক হয়ে গেল। কী আছে, 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট 2i ক্যাপ মাইনাস j ক্যাপ। তাহলে 5 দুগুণী 10 প্লাস মাইনাসে মাইনাস 3 একে 3, তাহলে 7 জুল হয়ে গেল। এটা তোর 86 নম্বর ইয়ে কী আছে, কোথায় গেলো, 86 অপশন নম্বর সি। চল নেক্সট 87 বলছে যে একটা বল ও একটা অনুভূমিক মেজের মধ্যে সংঘাত গুণাঙ্ক ইকুয়াল টু হাফ। আচ্ছা, সংঘাত গুণাঙ্ক ইকুয়াল টু হাফ দেওয়া আছে। এর ইকুয়াল টু হয় হলো আগমন বেগ, অপসরণ বেগ বাই আগমন বেগ, ঠিক আছে, আগমন বেগ মানে সংঘর্ষ হওয়ার মানে যে হচ্ছে, মনে করো একটা মেঝেতে কোথায় দুটো বস্তু যদি এগায় একটা অপরের দিকে, হ্যাঁ, মনে করো এগাচ্ছে, এ মনে করো U1 বেগে যাচ্ছে, এ হলো U2 বেগে যাচ্ছে। এবার U1 যদি গ্রেটার দেন U2 হয়, তাহলে আগমন বেগ হলো তোমার U2 মাইনাস U1। এবার ধাক্কা লেগে গেল, ধাক্কা লাগার পর মনে করো এর ভেলোসিটি হয়ে গেল V1, এর ভেলোসিটি হলো V2, ঠিক আছে। এবার অবভিয়াসলি তোমার যে ধাক্কা মারলো তার স্পিডটা কমবে, আর যে ধাক্কা খেলো তার স্পিডটা বেড়ে যাবে। তাহলে এখানে অপসরণ বেগটা হয়ে যায়, অপসরণ বেগ হয় তোর V2 মাইনাস V1, আর ই ইকুয়াল টু হয় V2 মাইনাস V1 বাই U2 মাইনাস U1, মানে এই অপসরণ বেগ ডিভাইডেড বাই আগমন বেগ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি হচ্ছে, এখানে ইটা দেওয়া আছে। এবার বলছে যে 10 মিটার উঁচু থেকে একটা বল মেঝের উপর পড়লো, ঠিক আছে। তাহলে এই 10 মিটার হাইট থেকে বলটা পড়লো, এই হাইটটা 10 মিটার, ওকে। 10 মিটার হাইট থেকে একটা বল পড়লো, মেঝেতে ধাক্কা খেয়ে বলটি কত উচ্চে উঠবে। আচ্ছা, মেঝেতে ধাক্কা খাওয়ায় এখানে ইউ ইকুয়াল টু 0। প্রথমত জানতে হবে ধাক্কা খাওয়ার আগে ওর বেগটা কত, ঠিক আছে, একদম ধাক্কা খাওয়ার আগে যে বেগটা, ঠিক আছে, ধাক্কা যেই খাবে এর বেগ তো 0, তাহলে এটাই হবে তোর আগমন বেগ, ঠিক আছে। তাহলে আগে আমাকে জানতে হবে ধাক্কা খাওয়ার আগে বেগ কত। ধাক্কা খাওয়ার আগের বেগ যদি বের করতে হয়, তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারি, v² = u² প্লাস 2as, ওকে, মানে সরি এখানে হবে u² প্লাস 2gh আর কি। তো এখানে u কত 0, 2 ইন্টু g কত 10 ধরে নিলাম, আর h কত, h 10 বলেছে, মানে 10 × 100, 100 × 200, দ্যাটস মিন v ইকুয়াল টু হয়ে যাচ্ছে √200, দ্যাট ইজ ইকুয়াল টু 10√2। এটা হলো v, ঠিক আছে, জাস্ট ধাক্কা খাওয়ার আগে। তাহলে এটাই হলো তোর আগমন বেগ। অর্থাৎ আগমন বেগ হলো কি হয় এখানে ভুল করেছি, আগমন বেগ হবে U1 মাইনাস U2, কারণ U1টা বেশি, ঠিক আছে। অপসরণ বেগ হয় V2 মাইনাস V1, কারণ V2 বেশি হয়। তাহলে U1 মাইনাস U2, এবার U1 কত V, ঠিক আছে, ধাক্কা খাওয়ার আগের মুহূর্তের বেগ মাইনাস আর একটা বস্তুকে মেঝের বেগ কত 0, তার মানে V, এটাই ওর আগমন বেগ, সেটা হবে 10√2, ডান। এবার ধাক্কা খাওয়ার পর এবার উঠতে শুরু করবে, এবার উঠবে যেটা, এটা হবে তার অপসরণ বেগ, ঠিক আছে। এর বেগ তো 0ই থাকলো, এবার এটাই হবে তোর V2। এবার এটা যদি হয় সাপোজ এখানে এই ভিটা হলো অ্যাকচুয়ালি কিন্তু U1, এটা U1, হ্যাঁ, আর মেঝেরটা হলো তোর U2, মেঝের বেগটা 0, U1টা আছে। এবার U1 মানে 0 করে পেলাম আগমন বেগ। এবার যখন উঠবে তখন এর বেগটা হলো V2, ঠিক আছে, আর মেঝের বেগ হলো V1 যেটা 0, তাহলে অপসরণ বেগ কত, অপসরণ বেগ হলো এই V2 মাইনাস V1, দ্যাট ইজ ইকুয়াল টু V2, মানে যে বেগে উপরে উঠবে, ঠিক আছে। এবার সেই বেগটা আমার লাগবে, তাহলে আমার এখন লাগবে অপসরণ বেগ। এবার আমরা জানি আগমন মানে অপসরণ বেগ ডিভাইডেড বাই আগমন বেগ ইকুয়াল টু ই, তাহলে অপসরণ বেগ ইকুয়াল টু বলতে পারি না ই ইন্টু আগমন বেগ। এবার দেখ ইটা বলে দিয়েছে হাফ, আর আগমন বেগ তোর বেরিয়েছে 10√2, তাহলে এখান থেকে এটা 5 হলো, তাহলে 5√2, এটা হলো অপসরণ বেগ। এবার কত উঁচু উঠবে তার জন্য আবার সেম ফর্মুলা লাগিয়ে দিলাম, যে v² = u² মাইনাস 2gh, যেহেতু এটা ওপরে উঠছে,
ভি কত 0, অন্তিম বেগ শূন্য হয়ে যায়, কোনো বস্তু ওপরে উঠে শূন্য হয়ে যায়। ইউ কত, ইউ হলো অপসরণ বেগ যেটা 5√2 তার স্কোয়ার -2 g10 h বের করবো কতটা উঠবে, মনে করো h নাম দিলাম। তাহলে এটা হয়ে গেল 5 5 25 আর 2 25 2 50, তাহলে 50 = 20 × h, ঠিক আছে, এটা চলে এসেছি। তাহলে h = নাথিং বাট 50/20, 0 0 কেটে গেলে 5 দিয়ে 2.5 মিটার, ঠিক আছে। তাহলে নেক্সট উঠবে 2.5 মিটার, অপশানে দেখতে হবে আছে কিনা। 87 নম্বরের অপশান ডি 2.5 মিটার বুঝলো, হয়ে গেল। তাহলে প্রথম ধাক্কা খেয়ে ও 2.5 মিটার আবার উঠবে। ওকে, একটু ভালো করে দেখ, যারা আগমন বেগ অপসরণ বেগ সংঘাত গুণাঙ্ক সম্বন্ধে যাদের আইডিয়া আছে তাদের কোনো ব্যাপার না, আর যাদের আইডিয়া নেই একটু বই পড় অথবা একটু ধীরে সুস্থ থাক, বুঝতে পারবি। চল নেক্সট 88 কি বলছে, বলছে একটা শিশু একটা দোলনায় দুলছে, ভূমি থেকেও সর্বনিম্ন ও সর্বোচ্চ উচ্চতায় যথাক্রমে 0.75 মিটার আর 2 মিটার হলে ওর সর্বোচ্চ দ্রুতি কত। আচ্ছা, ভালো কথা, এইটা আমরা করতে পারি তোর এনার্জির কনজারভেশন দিয়ে, খুব সুন্দরভাবে হয়ে যাবে। যে দোলনাতে যখন ও শিশুটা দোলনাতে যখন শিশুটা তোর 0.75 মিটারে ছিল, ঠিক আছে, 100 এটা সর্বনিম্ন, যখন উঠে মনে কর সাপোজ এখানে যখন গেছে, এটা মানে ফিল করতে হবে তাকে, জিনিসটা এরকম করে আছে, এটা একটু এখানে রাখলে এইভাবে আঁকলে ভালোভাবে, ডট 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 যখন এরকম উপরে উঠেছে এরকম ভাবতে পারিস। হ্যাঁ, এটা মনে কর তোর কত, এই হাইটটা 2 মিটার, ঠিক আছে। এবার 0.75 মিটার থেকে 2 মিটার উঠেছে, এমত অবস্থায় ওর সর্বোচ্চ বেগ জানতে চাইছে। তাহলে দেখ, এইখান থেকে এইখানে উঠে যে দুটো পজিশনের মধ্যে তোর স্থিতিশক্তির যে ডিফারেন্সটা হবে, সেই স্থিতিশক্তি যেটা মানে পরিবর্তনটা পাবো, যেটা মানে কি বলবো, এখান থেকে এইখানে যখন থাকবে তখন স্থিতিশক্তি থাকবে হাই, আর এখানে থাকবে তখন তোর স্থিতিশক্তি থাকবে লো। তাহলে যতটা কম স্থিতিশক্তি এখানে থাকবে সেটাই ওকে বেগ দেবে, তাই না। আবার দেখ, যখন দোলনা দুলে পেছনে যখন ওঠে ম্যাক্সিমাম হাইটে, তখন ওর কী হয়, স্থিতিশক্তি সব থেকে বেশি হয় এবং গতিশক্তি শূন্য হয়। নামতে 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 যখন একদম সর্বনিম্ন পজিশানে আসে, যার থেকে ওর নিচে যেতে পারবে না, ফের দোলনার ওই সময় কী হয়, ওর বেগ সর্বোচ্চ হয় এবং ওখানে ওর স্থিতিশক্তি সর্বনিম্ন হয়, কারণ মাটি থেকে সব থেকে কম হাইটে থাকে। আবার যখন ওপরে ওঠে, আবার উঠতে 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 ওর স্থিতিশক্তি বাড়তে থাকে আর গতিশক্তি কমতে থাকে। তাহলে এক কথায় 2 মিটার হাইটে ওর যে স্থিতিশক্তি ছিল, ঠিক আছে, তখন ওর গতিশক্তি তোর ম্যাক্সিমাম হাইট, তো গতিশক্তি শূন্য। তাহলে ওই সময়ের যদি বলি তোর 2 মিটার হাইটে যখন ও ছিল, তখন ওর যদি এনার্জি টোটাল বলি, তাহলে স্থিতিশক্তি হলো তোর mg × 2 আর গতিশক্তি হলো 0, ঠিক আছে, যখন এই পজিশনে ছিল। আর যখন ও সর্বনিম্ন পজিশনে আসলো, তখন ওর স্থিতিশক্তি মানে আচ্ছা স্থিতিশক্তি 0 বলবো না, এবার স্থিতিশক্তি কম, তখন কি স্থিতিশক্তিটা কম, তো সেটা স্থিতিশক্তি কত, তখন mg × 0.75, ঠিক আছে, এর সাপেক্ষে স্থিতিশক্তি। আর গতিশক্তি তখন সর্বোচ্চ, তখন ওর গতিশক্তি হতো 1/2 mv_max² মনে কর, ঠিক আছে। এবার এই v_max² বের করতে হবে, তাহলে এখান থেকে বলতে পারি 1/2 mv_max² = mg × 2 - mg × 0.75। এইভাবে ভাবতে পারিস যে স্থিতিশক্তি যে পরিবর্তনটা, চেঞ্জটা এখান থেকে এখানে, সেটাই ওকে ওর গতিশক্তি মানে গতিশক্তিতে কনভার্ট হয়েছে, সেটাই হলো 1/2 mv_max²। তাহলে এখান থেকে mg কমন নিতে গেলে 2 থেকে 0.75 বাদ দিলে 1.25, ওকে, কেটে যাচ্ছে, তাহলে v_max² হচ্ছে 2 × 2 উঠে গেল, g মানে 10 ধরলাম, × 1.25। তাহলে এখান থেকে v_max যেটা হচ্ছে সেটা হলো 10 দিয়ে গুণ করলে 12.5, 12.5 দিয়ে গুণ করলে 25, তার রুট করতে গেলে 5 মিটার/সেকেন্ড। অপশান কি হচ্ছে, অপশান হচ্ছে অপশান বি। দেখ বুঝতে পারি কিনা। 89 নেক্সট 89 কি বলছেন, কোনো মুহূর্তে একটি 120 গ্রাম ভর বিশিষ্ট বস্তুর বেগ v = এত দেওয়া, তাহলে তার গতিশক্তি কত। আচ্ছা, ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, গতিশক্তি বের করতে হবে। বেগটা ভেক্টর ফর্মে দেওয়া আছে, মানটা বের করতে হবে। ভর দেওয়া আছে m = 120 গ্রাম, দ্যাটস = 120 × 10⁻³ kg, ভালো কথা। আর বেগটা দেওয়া আছে ভেক্টর স্টাইলে, v = দেওয়া আছে, তো 2i cap + 5j cap, দ্যাট ইজ v mod যদি নিই, দ্যাট ইজ v = হবে √2² +
5 স্কোয়ার দ্যাট ইজ 25 প্লাস 4 29 ডান। সো বের করতে হবে গতিশক্তি, তাহলে ই ইজ ইকুয়াল টু হয় মানে ই কে ইজ ইকুয়াল টু হয় হাফ অফ এম ভি স্কোয়ার, হাফ এম কত 120 ইন্টু 10⁻³ আর ভি কত এটা তার স্কোয়ার করতে গেলে শুধু 29 হবে। তাহলে কাটাকুটি করলে 2 দিয়ে এটা 6 × 2 = 60, তাহলে 60 আর 29 গুণ করতে হবে, করে কি আসবে দেখা যায় কি 60 আর 29 তাই তো, আর 10⁻³ আছে, তাহলে 60 আর 30 গুণ করে দেখি কার কাছে দেখি 60 আর 30 যদি থাকতো তাহলে 6 × 3 = 18 মানে 18 দুটো শূন্য হতো ইন্টু 10⁻³ হতো, তাহলে 3টা শূন্য বাদলে 1.8 হতো। তাহলে নিয়ার অ্যাবাউট আমরা যদি 29 আর 30 ধরলে নিয়ার অ্যাবাউট এখানে কোনটা আছে নিয়ার অ্যাবাউট 1.74 মানে এক্স্যাক্টলি ক্যালকুলেশন করলে হবে 1.74, ঠিক আছে। অপশন ডি তোরা ক্যালকুলেশন করে নেয়, নইলে 29 কে 30 ধরে করলাম আমরা, 29 কে 30 ধরে করলে যে 1.8 হচ্ছে, কিন্তু 1.8 ক্লোজ যেটা আনসার হবে সেটাই হবে। ওকে চল নেক্সট 90 কি বলছে, ভার প্রয়োগে একটি স্প্রিং এর এক্স দৈর্ঘ্য প্রসারিত হলো, যদি স্প্রিংটির টান টি এবং স্প্রিং ধ্রুবক কে হয় তবে স্প্রিংটির স্থিতিশক্তি কত, সঞ্চিত শক্তি কত। আচ্ছা স্প্রিংটির টান বলতে স্প্রিং ফোর্সের কথাই বলা হয়েছে, একটা স্প্রিংকে যখন মানে দৈর্ঘ্যে প্রসারিত করা হয় তখন তার মধ্যে যে ইন্টারনাল স্প্রিং ফোর্স ক্রিয়েট করে মানে কাজ করে, যেটা তাকে আবার তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চেষ্টা করে ডিউ টু স্থিতিস্থাপকতা, সেটাকে স্প্রিং ফোর্স বলে, আর সেটাকে এখানে স্প্রিংয়ের টান বলে গণ্য করা হয়েছে। তো আমরা সবাই জানি স্প্রিং ফোর্স এফ ইজ ইকুয়াল টু হয় কে এক্স, হ্যাঁ ঠিক আছে। যদি দিক বলো তাহলে দিক সহ নিতে গেলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়, কারণ স্প্রিং ফোর্সটা অবশ্যই সবসময় অ্যাপ্লাইড ফোর্সের অপোজিটে কাজ করে, এবং যদি মান কনসিডার করে যে স্প্রিং ফোর্সটার মান কত হয় তাহলে সেটা হয় কে এক্স, এখানেই সেই স্প্রিং ফোর্সটাকে টি বলে গণ্য করা হয়েছে। ওকে তাহলে এখানে টি ইকুয়াল টু কে এক্স। প্রশ্ন হলো সঞ্চিত শক্তির কথা জিজ্ঞেস করেছে। আচ্ছা তো স্প্রিংয়ে যে সঞ্চিত শক্তি হয় তার রাশিমালা যদি দেখতে চাও তাহলে সেটা হয় হাফ কে এক্স স্কোয়ার, তাহলে স্প্রিংয়ে সঞ্চিত শক্তি হয় হাফ অফ কে আর এক্স স্কোয়ার। ওকে এবার তাহলে হয়ে গেল, কিন্তু ইন টার্মস অফ টেনশন বার করতে দিয়েছে, তো এখান থেকে টেনশনটা তুমি এখানে বার করে নিতে পারো, এখান থেকে তুমি কে কি আছে, হ্যাঁ কেও আছে ইকুয়েশনের মধ্যে, সো এক্সটাকে বের করতে পারো, তাহলে এক্স ইকুয়াল টু টি বাই কে হয়ে গেল, এখানে পুট করলে হয়ে গেল হাফ অফ কে ইন্টু টি স্কোয়ার বাই কে স্কোয়ার, একটা কে কেটে যাচ্ছে, সো আসলো টি স্কোয়ার বাই 2k, সো অপশন টি স্কোয়ার বাই 2k মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 91 কি বলছে তোমার, 91 বলছে স্থির বলের প্রভাবে এম ভরের কোনো বস্তু স্থির অবস্থা থেকে ডি দূরত্ব গেলে গতিশক্তি নিম্নলিখিত কোন রাশির সাথে সমানুপাতিক, এম রুট এম নাকি 1/√m নাকি এম এর উপর নির্ভরশীল নয়, মানে এম দিয়ে তোকে ইকুয়েশনটা ভাবতে হবে। দেখা যাক, প্রথমত আমরা জানি গতিশক্তি কে যদি ধরো তাহলে সেটা হাফ অফ এম ভি স্কোয়ার হয়। প্রশ্ন হলো যে তুমি এখানে ডাইরেক্টলি বলতে পারো না যে কে এম এর সাথে সমানুপাতিক, কারণ এখানে ভি যে কনস্ট্যান্ট এরকম কিছু বলেনি, এফ কনস্ট্যান্ট বলেছে, মানে বলটা স্থির বলেছে। সো ভিটাকে একটু আমরা এফ দিয়ে ট্রান্সফার করার চেষ্টা করি, হ্যাঁ দিয়ে সেখান থেকে দেখি যে এফকে কনস্ট্যান্ট করে কে এম এর সাথে কী সম্পর্ক আনা যায়। তো আমরা নর্মালি কাইনেমেটিক্স থেকে জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হয়। তো এখানে একটা কথা বলে দিয়েছে, স্থির বলের প্রভাবে এম ভরের বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ সেক্ষেত্রে ইউটা 0 হয়ে গেল, সো 2as। এবার দ্যাট ইজ ভি স্কোয়ার ইকুয়াল টু 2as হলো। এবার তাও এখনো বল আসেনি, বল আনার জন্য আমরা আবার জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ হয়, সো এ ইজ ইকুয়াল টু হবে এফ বাই এম। সো এইটা এখানে যদি পুট করে দিই তাহলে 2 ইন্টু এফ বাই এম ইন্টু এস হলো ভি স্কোয়ারের মান, এটা এখানে পুট করলে হলো হাফ অফ এম ইন্টু 2 ইন্টু এফ বাই এম ইন্টু এস, 2 কেটে গেল, এম কেটে গেল, সো এফ ইন্টু এস, এস মানে এখানে ডি, কারণ কত দূর গেছে ডি দূরত্ব গেছে। সো এখান থেকে দেখা গেল যখন আমরা এফকে ইকুয়েশনে গতিশক্তি রাশিমালাতে নিয়ে এলাম যাকে কনস্ট্যান্ট করব, তখন এম রাশিটা চলেই গেল, থাকলোই না, খালি থাকলো ডি রাশিটি, মানে কত দূর বস্তুটাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা। আর অর্থাৎ এখান থেকে দেখা গেল যে কে প্রপোর্শনাল টু ডি হতে পারে, তবে এম এর উপর নির্ভর করছে না, এম এর ওপর নির্ভরশীল নয়, ঠিক আছে। আর তাছাড়াও তুমি বলতে পারো যে গতিশক্তি হোক আর স্থিতিশক্তি হোক সেটা তো এক ধরনের কার্যতে শক্তিতে রূপান্তরিত হয়, আর কার্যের মধ্যে কিন্তু কার্য মানে বল ইন্টু সরণ, আর যেখানে বলটা ফিক্সড সেখানে শুধু সরণের উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর নির্ভর করে না। সো অপশন হবে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।
চল নেক্সট 92তে বলছে তোর যখন টানের মান 5 নিউটন তখন স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য এক্স, যখন টানের মান 7 নিউটন তখন দৈর্ঘ্য ওয়াই, তো যখন টানের মান 9 নিউটন তখন তার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, টানের মান যখন 5 নিউটন মানে যখন টি ইকুয়াল টু 5, তো আমরা জানি টি ইকুয়াল টু হয় কে এক্স, ঠিক আছে? সেম একটা স্প্রিং হোক আর একটা তার হোক, তাকে টানতে গেলে তার অপোজিটে যে ফোর্স ক্রিয়েট হয়, যেটা তাকে মানে স্থিতিস্থাপক ফোর্স, যেটা তাকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যায়, সেটা ইকুয়াল টু কে এক্স হয়, ঠিক আছে? অবশ্যই মানের কথা বিবেচনা করলে খালি কে এক্স, আর দিকের কথা বিবেচনা করলে সেটা মাইনাস দিতে হবে। তো টি ইকুয়াল টু কে এক্স, সো টি এর মান যখন 5 তখন কে ইন্টু এক্সের মান, বলেনি এক্সই বলেছে। আচ্ছা, তারপরে বলেছে যখন টি এর মান 7 তখন সেটা হয় ওয়াই, টি ইকুয়াল টু যখন 7 তখন টি ইকুয়াল টু কে ওয়াই, দ্যাট ইজ 7 ইজ ইকুয়াল টু কে ওয়াই। তো বলেছে যখন টানের মান 9 নিউটন হবে তখন তার দৈর্ঘ্য কত হবে? তো যখন টি ইকুয়াল টু 9 হবে তখন টি ইকুয়াল টু কত হবে? সো লেট আস টি ইকুয়াল টু কে জেড, ঠিক আছে? দ্যাটস মিন 9 ইকুয়াল টু কে জেড। এই জেডের মানটা তোমাকে বের করতে হবে। কী করে করা যায়? এখানে 9 আছে, তো 9-এর সাথে সমান করতে হবে। এই পাশে 9টাকে আমাকে এই দুটো 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন থেকে এই 9-এর মানটা আনতে হবে। 9টা কী করে আনা যায়? দেখো, এই দুটো ইকুয়েশন যোগ করলে 12 হচ্ছে, বিয়োগ করলে এদিকে বিয়োগ করলে 7 থেকে 5 গেলে তোমার 2 হচ্ছে। যদি 7কে আমরা এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কী দাঁড়াচ্ছে? 14 ইকুয়াল টু 2ky হলো। এটা দিলাম 3 নম্বর। এবার 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে 14 থেকে 5 গেলে 9 হয়ে যাবে। সো এবার 3 নম্বর ইকুয়েশন থেকে যদি 1 নম্বর ইকুয়েশন বাদ দিই তাহলে 14 থেকে 5 গেলে 9 হয়ে গেল। ওদিকে 2ky থেকে আমাকে kx বাদ দিতে হবে। সো এবার আমরা কম্পেয়ার করতে পারবো যে এই 5 নম্বর ইকুয়েশনটা যদি এটা হয়, 5 নম্বর ইকুয়েশন, সরি এটাকে 3 নম্বর দিতে হতো, আর তারপর 4 দিচ্ছি, 4 নম্বর ইকুয়েশন আর এটা 5 নম্বর ইকুয়েশন, এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি কে জেড ইজ ইকুয়াল টু নাথিং বাট কে কমন নিলে 2y মাইনাস এক্স, কে কেটে গেলে জেড ইকুয়াল টু 2y মাইনাস এক্স হয়ে গেল। সো জেডের মান হবে 2y মাইনাস এক্স, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 93, একজন লোক একটা দেয়ালকে ঠেললো কিন্তু তাকে সরাতে পারলো না, তাহলে সে কোনো কার্যই করলো না, কার্যশূন্য। কারণ বল কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, সরণ না হলে গুণফল দরকার আছে যেহেতু, অর্থাৎ সরণ শূন্য হলে গুণফলটা শূন্য হবে, মানে সে কোনো কার্যই করলো না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট 94 কি বলছে? বলছে এম ভরের একটি ব্লক এ স্থির ত্বরণ সহ একটা অমসৃণ তলে চলমান। আচ্ছা, মানে এখানে ওর উপর যে বল প্রয়োগ করা হয়েছে তার সাথে ওর উপরে ঘর্ষণ বলও কাজ করছে। যদি ব্লক ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তবে শুরুর টি সময় পর মানে পরে অবধি বাহ্যিক উৎস কর্তৃক সরবরাহিত ক্ষমতা কত জিজ্ঞেস করেছে। ভালো কথা, বস্তুটা একটা অমসৃণ তলে আছে এবং সেটা এ ত্বরণ নিয়ে, আচ্ছা এদিকে কেন আঁকলাম, এ ত্বরণ নিয়ে চলছে, অর্থাৎ তার উপর অ্যাপ্লাইড ফোর্স যা আছে তার সাথে ওর উপর একটা ঘর্ষণ বল ফ্রিকশন কাজ করছে, আর ফ্রিকশন ইকুয়াল টু হয় মিউ এন, ঠিক আছে? মিউ এন, যেখানে এন হলো তোর এখানে এমজি, এখানে এন, মানে এন হলো এমজি, যাই হোক, দ্যাট ইজ ফ্রিকশন, মানে তাহলে নেট ফোর্স হলো এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু হবে এম এ, ঠিক আছে? যদি এর মাস এম হয় তাহলে এম এ, নেট ফোর্স ইকুয়াল টু এম এ হয়, এক্ষেত্রে কিন্তু ফ্রিকশন ফোর্সটা আছে। ওকে, এটা হলো, তাহলে এখান থেকে বলতে পারি এফ মাইনাস মিউ এন ইকুয়াল টু এম এ, দ্যাট ইজ এফ মাইনাস মিউ এম জি, ঠিক আছে? কারণ এন ইকুয়াল টু এম জি, কারণ আপওয়ার্ড ডাউনওয়ার্ড কোনো মানে নেট ফোর্স 0, দ্যাট ইজ ইকুয়াল টু এম এ, দ্যাট ইমপ্লাইজ এফ ইজ ইকুয়াল টু এম কমন নিলে মিউ জি প্লাস এ। এটা হলো তোর ফোর্সটা পেয়ে গেলাম। তাহলে এরপর যে অ্যাপ্লাইড ফোর্স কত, অ্যাপ্লাইড ফোর্স যখন পেয়ে গেলাম, এবার দেখি ওর ভেলোসিটি কত। হ্যাঁ, আমরা জানি অ্যাক্সেলারেশন এ ইনিশিয়ালি বলেছে স্থির অবস্থা থেকে শুরু করেছে, তাই তো? এ ত্বরণ সহ চলমান, মানে ইনিশিয়াল বেগ বলেনি, তো ধরে নিতে হবে ইনিশিয়ালি আর স্থির বেগে রয়েছে। সো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু হয় ইউ প্লাস এটি, সো ইউ তো 0, তাহলে এটি, এটা হলো ভি। তাহলে এফও পেয়ে গেলাম, ভিও পেয়ে গেলাম, তাহলে পাওয়ার বের করার একটা সিম্পল ফর্মুলা আছে, সেটা হলো এফ ডট ভি, ঠিক আছে? এবার এফ এদিকে, ভিও এদিকে, সো মাঝখানে অ্যাঙ্গেল 0, শুধু এফ আর ভি লিখতে পারি। তার এফ হলো এম
মিউ জি প্লাস এ, আর ভি হলো এটি। সো এটাই হলো পাওয়ার। অপশান আছে, অপশান এরকমই আছে একদম, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। সো আজকে লাস্ট প্রবলেম 95, খুব ইন্টারেস্টিং প্রবলেম, ভালো করে বুঝতে লাগবে। হ্যাঁ, কী বলছে দেখো, একটা ডায়াগ্রাম প্রবলেম রয়েছে যে একটা সংস্থার গঠন প্রদত্ত চিত্রে দেখানো আছে। 5 কেজি ভরের ব্লকটিকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো আর কি। এক্ষেত্রে কপিকল ও স্প্রিং নগণ্য ভরের সর্বত্র ঘর্ষণ অনুপস্থিত। যখন 2 কেজি ভরের ব্লকটি তার ভূমি সংযোগ বিচ্ছিন্ন করবে, জাস্ট বিচ্ছিন্ন করবে, তখন 5 কেজি ভরের ব্লকটার বেগ কত জিজ্ঞেস করেছে। স্প্রিংয়ের বল ধ্রুবক দেওয়া আছে, জি এর মান 10 ধরতে বলেছে। ভালো করে দেখো, খুবই মজার একটা প্রবলেম। এটা একটা মেঝেতে একটা ব্লক রাখা আছে 2 কেজির, তার সাথে এখানে কপিকল, সেই কপিকল দিয়ে এই 2 কেজি ব্লকটা লাগানো আছে, আর এই কপিকলের এখানে রয়েছে একটা স্প্রিং, সেই স্প্রিংয়ে রয়েছে 5 কেজি ভর। ঠিক আছে, আচ্ছা ভালো করে রাখতে হলো না। এই হলো সিস্টেম কপিকলের। প্রশ্ন বলেছে, ভালো করে প্রশ্নটা ভালো করে বুঝবি। প্রশ্ন বলেছে যে এবার এটাকে ছেড়ে দিলাম, তো এবার যেহেতু 5 কেজির ওয়েটটা বেশি, 5Gটা বেশি অবশ্যই 2Gর থেকে, সো এটা ধীরে ধীরে নামবে, এবং ধীরে ধীরে নামার সাথে সাথেই যে 2 কেজির ভরটা উপরে উঠবে তা নয়। ঠিক আছে, প্রথমত স্প্রিং যেহেতু আছে, স্প্রিংটা প্রথমে স্ট্রেচ করবে। কী করবে? প্রথমে স্ট্রেচ করবে। ও স্ট্রেচ কমপ্লিট হয়ে গেলে, যে আর স্ট্রেচও করতে পারবো না এরকম অবস্থা হয়ে গেলে, তারপরে 2 কেজি ভরের বস্তুটা ওপরে ওঠা শুরু করবে। ঠিক আছে, কারণ 5 কেজি ভরকে ছাড়লে প্রথমে স্প্রিংটা স্ট্রেচ করবে, স্প্রিংটা স্ট্রেচ মানে স্প্রিংটা বড় হবে। হ্যাঁ, তো মনে কর স্প্রিংটা আর নিচে 5G কাজ করলে ওপর দিয়ে কাজ করবে স্প্রিং ফোর্স Fs উইচ ইজ ইকুয়াল টু Kx। ঠিক আছে, তো এবার স্প্রিংটা মনে কর স্ট্রেচ করছে, করতে 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 বস্তুটা মনে কর এখানে এসছে। ঠিক আছে, তার মানে এতটা মনে কর স্ট্রেচ করেছে, এতটা মনে কর স্ট্রেচ করে গেছে, এতটা স্ট্রেচ করেছে। তাহলে এতটা স্ট্রেচ করার পর এবার 2 কেজি ভরের বস্তুটা উঠবে। তো এতটা স্ট্রেচ করার পর এই মুহূর্তে ওর বেগ কত, এই বেগটা আমাদের জিজ্ঞেস করেছে। যে এখনও কিন্তু জাস্ট 2 কেজি ভরের বস্তুটা উঠবে, ওঠেনি, এমতো অবস্থায় এখানে কতটা বেগ লাভ করবে সেটাই জিজ্ঞেস করেছে। তো এটা আমরা এনার্জির কনজারভেশন ল থেকে খেলতে পারবো গেমটা খুবই সহজে। যে যদি আমরা এই এক্স স্ট্রেচ করার পর বস্তুটা যে অবস্থায় রয়েছে সেটাকে রেফারেন্স ফ্রেম হিসাবে ধরে নিই, এটা মনে করো তোমার রেফারেন্স ফ্রেম, তার মানে এই রেফারেন্স ফ্রেমের হিসাবে U0 মানে পোটেনশিয়াল এনার্জি 0, এবং এই রেফারেন্স ফ্রেমে এটা যদি, তার মানে এটা এক্স হাইটে রয়েছে, তাহলে এখানে তোমার ইউ এর মান হবে mgx। এই আর বোঝার চেষ্টা করো। আমি রেফারেন্স ফ্রেম মেঝেটা নিইনি, রেফারেন্স ফ্রেম নিলাম আমি বস্তুটা স্ট্রেচ করে যেখানে পৌঁছালো সেখান থেকে। রেফারেন্স ফ্রেম তুমি যেখানে খুশি নিতে পারো, সেখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারো। যেটা রেফারেন্স ফ্রেম নেবে সেটার হাইটটা 0, তারপরে বস্তুটা যে হাইটে থাকবে সেই হাইটে তার স্থিতিশক্তি ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি এটাই রেফারেন্স ফ্রেম নিই যেটা এক্স পর্যন্ত স্ট্রেচ করলো ডিউ টু স্প্রিং, তো সেই রেফারেন্স ফ্রেম হিসাবে এইখানে বস্তুটার স্থিতিশক্তি 0, আর এখানে বস্তুটার স্থিতিশক্তিকে তোমার mgx। আচ্ছা, তো এখানে যখন স্থিতিশক্তি mgx, গতিশক্তি কত? এখানে পজিশন নাম এ, এটা পজিশন বি, তাহলে পজিশন এর কথা বলতে গেলে দেখো ওর স্থিতিশক্তি হলো mgx, ইউ ইকুয়াল টু হলো mgx, এটা ইউআই ইনিশিয়ালি। এখানে গতিশক্তি কত হবে যদি বলো কে আই, গতিশক্তি কত হবে? দেখো ইনিশিয়ালি যখন ও এই পজিশানে ছিল, যখন ও স্ট্রেচ করেনি, তার মানে বস্তুটাকে তখন ছাড়া হয়নি, তার মানে তার কোনো বেগ নেই, অর্থাৎ তার কোনো স্থিতিশক্তি মানে গতিশক্তি নেই, অর্থাৎ তার গতিশক্তি 0। ঠিক আছে ডান। এবার যখন ওটাকে ছেড়ে দিয়েছি এবং এক্স পরিমাণ স্ট্রেচ করেছে, স্ট্রেচ করার পর ও ভি বেগ অর্জন করেছে, অর্থাৎ সেখানে তার গতিশক্তি তো আছে, তাহলে গতিশক্তি এবার কত? কে এফ কত? কে এফ হলো তোমার হাফ অফ
এম ভি স্কোয়ার, ঠিক আছে। এবার সেখানে কি তাই বলে স্থিতিশক্তি নাই? তোমার হিসাব মতো নাই, কারণ ওটাই রেফারেন্স ফ্রেম। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হলো যে যখন কোনো একটা স্প্রিং স্ট্রেচ করে তখন তো একটা স্প্রিংয়ের স্থিতিশক্তি থেকে যায়, আর সেই স্থিতিশক্তিটা এই বস্তুটাই পাবে। সো স্থিতিশক্তি তো একটা থেকেই যাচ্ছে না, ডিউ টু স্প্রিং। আগেরটাতে স্প্রিং স্ট্রেচ করেনি, সেটা স্থিতিশক্তি ডিউ টু হাইট পেয়েছিলাম, খালি স্প্রিংয়ের জন্য পাইনি। কিন্তু এখানে হাইটের হিসাবে সে 0 হয়ে গেছে, স্থিতিশক্তি নেই, কিন্তু স্প্রিংয়ের যে স্ট্রেচ করেছে তার জন্য তোর মধ্যে স্থিতিশক্তি রয়েছে, এবং তার ভ্যালু কত হয়? হাফ অফ কে এক্স স্কোয়ার। সো আলটিমেট কী দেখা গেল? যে ওর একটা স্থিতিশক্তি কিন্তু ফাইনালি রয়েছে, ফাইনালের মধ্যে স্প্রিং স্ট্রেচ করেছে বলে স্থিতিশক্তি রয়েছে, গতিশক্তি রয়েছে। আর যখন ইনিশিয়ালি ছিল তখন মধ্যে শুধু স্থিতিশক্তি ছিল, গতিশক্তিটা শূন্য ছিল। ওকে, এবার কনজারভেশন অফ এনার্জি কী বলে? মানে ইউআই প্লাস কে আই ইজ ইকুয়াল টু ইউএফ প্লাস কে এফ। যদি বসাই দিই তাহলে কী পাবো? এম জি এক্স ইজ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। থাকলো এটা, থাকলো। এবার একটা জিনিস আরেকটা ভালো করে লক্ষ্য করে দেখো, যে যেহেতু এই স্প্রিংটা আর এই তারটা একসাথে কানেক্টেড, সো এটা একই। তো আমরা জানি যে একই ওয়্যারে মানে টেনশন ফোর্স একই হয়, সেম অ্যাজ স্প্রিং ফোর্সও সেম হয়। তার মানে এখানে স্প্রিং ফোর্স এফএক্স হলে এখানেও কিন্তু সেই স্প্রিং ফোর্স এফএসটাই কাজ করবে, এবং সেটাও এখানেও সেই কে এক্সই হবে, কারণ সেম ওয়্যারেরা যুক্ত, ঠিক আছে, মাঝখানে কোনো বস্তু নেই। তো এখানেও সেই স্প্রিং ফোর্সটা এর উপর কাজ করবে। কিন্তু যেহেতু আপাতত আমাদের এই কনসেপ্টটাতে যে স্প্রিংটা খালি স্ট্রেচ করেছে সেইটুকু কনসেপ্টটাই রয়েছে, তারপরে যে বস্তুটা নিচে নামবে এবং 2 কেজির বস্তুটা উপর উঠবে সেই কনসেপ্টটা আমরা যাচ্ছি না। অঙ্কটাতে বলেছে জাস্ট উঠবে সেই সময়। তো এই মুহূর্তে আমি বলতে পারি যে এই এফএসটা আর এই 2 কেজির উপর যে 2G কাজ করছে, এই দুটো সমান, মানে এখনও ইকুইলিব্রিয়ামে আছে যদি এই পজিশনে থাকে। স্ট্রেচিং হওয়ার পর ও আর একটু ফোঁটা নেমে গেলেই 2 কেজিটা উপরে উঠে যাবে, তার মানে তখনই কিন্তু ও আপওয়ার্ড একটা অ্যাক্সেলারেশন পাবে। এখনও পাইনি, কারণ জাস্ট উঠবে ভাব, মানে তখনও এই বস্তুটা সাম্যাবস্থায় আছে যতক্ষণ স্ট্রেচিং করেছে। স্ট্রেচিং করার পর গেলেই ও সাম্যাবস্থাটা ব্রেক হয়ে যাবে। কিন্তু সাম্যাবস্থা যেহেতু আছে, তো বর্তমানে সাম্যাবস্থায় আমি বলতেই পারি যে এফ এস ইকুয়াল টু 2G, আর এফ এস মানে কে এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 2G। আর কে এর মান কত দেওয়া আছে? কে এর মান দেওয়া আছে 40 ইন্টু এক্স ইকুয়াল টু 2 ইন্টু 10। তাহলে এখান থেকে 10 4 40, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 2/4, 2 2 4, দ্যাট ইজ হাফ। তো এখান থেকে আমি পেয়ে গেলাম এক্সের ভ্যালুটা হাফ। তো এই এক্সের ভ্যালুটা আমার দরকার ছিল, সেটা এবার এখানে পুট করলেই আমরা এই ভিটা আরামসে খুঁজে পেয়ে যাব। এম কত? এম হলো 5, জি কত? জি হলো 10, এক্স কত? এক্স হলো হাফ। কে কত? কে হলো 40, এক্স কত? এক্স হলো হাফ। এম কত? 5, ভি কত বের করতে হবে। 2 5 10, 25, 2 10 2 20 40, আর 20/4, 4 10 40, 4 4 5 20, 5 প্লাস 5/2 ভি স্কোয়ার। তাহলে এখান থেকে 5/2 ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 থেকে 20 বাদলে 5 বাদলে 20, দ্যাট ইমপ্লাইজ ভি স্কোয়ার ইকুয়াল টু 20 ইন্টু 2/5, 5 4 20, দ্যাট ইজ ইকুয়াল টু 8। ভি ইজ ইকুয়াল টু 2√2 মিটার পার সেকেন্ড। কত বললো? ভি ইজ ইকুয়াল টু 2√2 মিটার পার সেকেন্ড। ওকে, অপশান বি। দেখো বুঝতে পারলে কিনা, আরেকবার বোঝার চেষ্টা করো ব্যাপারটা, খুব সহজে আরেকবার দেখো। হ্যাঁ, খুব সহজ একদম ব্যাপারটা। স্প্রিংটার স্ট্রেচ হওয়া অবধি জিজ্ঞেস করেছে, স্ট্রেচের পরে কিন্তু 2 কেজিটা উঠবে। হ্যাঁ, সেজন্য এখানে সাম্যাবস্থার গেম খেলতে পারলাম, আর এই দুটো পজিশনের মধ্যে এনার্জি কনজারভেশনের গেম খেললাম, তাহলে আমার এই অবস্থানে তার ভেলোসিটিটা বেরিয়ে গেল। ঠিক আছে, চলো, এই হলো আমাদের 95 অবধি কার্যশক্তির। নেক্সট আমরা স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞানের এমসিকিউ ঢুকবো। ওকে, চলো টাটা।